গভীর রাতে ফিসফিসানি আওয়াজে নূরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালো সে। তার পাশটা খালি, ঘরেও কেউ নেই। ফিসফিসানিটা গাঢ় হচ্ছে। ধ্বনি অনুসরণ করে নূর দৃষ্টিপাত করল বারান্দার সংলগ্ন জানালাটির দিকে। বারান্দায় রিদওয়ানকে দেখা যাচ্ছে, সে ফোনে ব্যস্ত। ঘড়ি না দেখলেও এটা বলাটা খুব কঠিন নয়, এখন গভীর রাত। এত রাতে কখনোই রিদওয়ানকে ফোনে ব্যস্ত দেখেনি নূর। কারোর কি বিপদ হলো? বিপদ আপদের বাপমা নেই। হুটহাট কখন কার হয় তা অনুমান করা কঠিন। নূর ধীর পায়ে উঠে বারান্দার দিকে এগোলো। বারান্দার কাছে যেতেই রিদওয়ানের ক্ষীণ উত্তেজিত কণ্ঠ কানে এলো নূরের। রাখবো না মানে? আমার জায়গায় যে কেউ হলেই রাখতো। রাত ৩টা কি কোনো সময়? একটু হলেই তো নূরের ঘুমটা ভেঙে যেত। কি উত্তর দিতাম তখন? কারোর কথায় আড়ি পাতা উচিত নয়, কিন্তু আজ কেন যেন নূরের ইচ্ছে হলো রিদওয়ানের কথা শুনতে। রিদওয়ানের কণ্ঠের স্বর বাড়ল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই কাঁদবে না। আমি কাঁদার কোনো কথা বলিনি তোমাকে পারমিতা। আর এখন ফোন রাখছি। নূরের ঘুম পাতলা। আমরা কাল দেখা করেই কথা বলবো। রাখছি। পারমিতা নামটি শুনতেই থমকে যায় নূর। নামটি শুধু পরিচিত বললে ভুল হবে, কারণ পারমিতা তার খুব ভালো বান্ধবী। কিছুদিন হলো সে রিদওয়ানের যে কোম্পানিতে চাকরি করে সেখানেই জয়েন করেছে। নূরের মাথাটা জিম ধরে এসেছে। প্রথমে সদ্য কাঁচা ঘুম ভেঙে গেছে, উপরন্তু পারমিতার নামটি। মেয়েটি কেন এত রাতে রিদওয়ানকে ফোন করবে? শুধু ফোন নয়, সে আবার কাঁদছিল। কিন্তু কেন? ফোন কেটে পেছনে ফিরতেই চমকে ওঠে রিদওয়ান। নূর তার পেছনে দাঁড়িয়ে থাকবে আশা করেনি সে। নূরকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় রিদওয়ান। আমতা আমতা করে জিজ্ঞেস করে, এ কি তুমি এখানে? রিদওয়ানের আড়ষ্টতা নূরের মনে সন্দেহের ক্ষীণ দাগ টানে। রীতিমতো ঘাবড়ে গেছে রিদওয়ান, আর তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার বারান্দার হলুদ আলোতে চকচক করছে। মুখটা ফ্যাকাশে হয়ে এসেছে। সে কিছু একটা লুকাতে চেষ্টা করছে নূরের থেকে। নূরের ভ্রুযুগল সরু হয়ে আসে। তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় সে, পারমিতা এত রাতে কেন ফোন দিয়েছে? নূরের আচমকা প্রশ্নে একটু নড়ে চড়ে ওঠে রিদওয়ান। মাথা চুলকাতে চুলকাতে বলে, আসলে কাল একটা প্রেজেন্টেশন আছে তো, সেই বিষয় নিয়ে হেল্প চাই ওর। রিদওয়ান মিথ্যা বলছে। নূর এত বোকা নয়, এই সামান্য বিষয়টা বুঝবে না। সে আশাহত হলো, হৃদয়টা কিঞ্চিত আঘাত হলো। রিদওয়ান তাকে সত্যিটা বলল না। একটা মানুষ যখন নিজে থেকে সত্যটা না বলে তাকে জোর করে লাভ হয় না। তাই নূর কথা বাড়ালো না, ঘুরে রুমে চলে গেল। নূর চলে গেলে রিদওয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে সে। নূর এবং রিদওয়ানের বিয়ে হয়েছে মাস 6। তাদের প্রেমের বিয়ে নয়, যাকে বলা হয় সম্পূর্ণ ঘটা করে বিয়ে। পারিবারিক পছন্দে বিয়ে হয়েছে তাদের, এবং সাবলীল সুন্দরভাবেই সংসার করছে এই দম্পতি। একটা সুন্দর সম্পর্ক, যাতে এক নিবিড় বন্ধুত্ব, শ্রদ্ধা এবং ভালোবাসা। যেদিন প্রথম রিদওয়ানকে দেখেছিল নূর, সেদিনই তার মনে ধরে তাকে। লাল ছাতি হাতে নূরের অফিসের সামনে দাঁড়িয়েছিল। হাতা গুটিয়ে কনুই পর্যন্ত উঠিয়ে রেখেছিল। হাতে কালো ডায়ালের ঘড়ি, কাঁধে ছিল ল্যাপটপের ব্যাগ। দেখেই বোঝা যাচ্ছিল সে এসেছে অফিস থেকে। বিয়ের পূর্বে নূরের সাথে একবার দেখা করতে চেয়েছিল সে। লোকটিকে ছবিতে দেখে ভালো লাগলেও সামনাসামনি দেখে মনের আঙিনায় বেশ প্রভাব ফেলেছিল। মনে দাগ কেটেছিল লোকটি। ভালো লাগাটা সুগারও হয়েছিল। অবশ্য এত ভদ্র স্থির ব্যক্তিকে যে কারোরই মনে ধরবে। এক স্নিগ্ধ শালীন ব্যক্তিত্বের মানুষ রিদওয়ান। আজ অবধি তাকে কখনো উচ্চস্বরে কথা বলতে দেখেনি নূর। অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ রিদওয়ান। তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব এড়ান না সে। উপরন্তু নূরের প্রতি তার বন্ধুসুলভ এবং যত্নশীল আচরণে আরও তার প্রতি আকৃষ্ট হয় নূর। ধীরে ধীরে এই আকর্ষণ ভালোবাসার স্নিগ্ধ অনুভূতি দেয় তাকে। কিন্তু রিদওয়ানের দিক থেকে সম্পর্কটা আগায়নি। এর কারণ নূরের জানা নেই। লোকটি নূরের ভালো মন্দের খেয়াল রাখলেও কখনো মুখ ফুটে বলেনি যে সে নূরকে ভালোবাসে। তাই এই 6 মাসে সম্পর্কটা যেন কোথাও একটা থেমে আছে। এতদিন মাথা না ঘামালেও আজ কেন যেন বিষয়টা ভাবাচ্ছে নূরকে। রিদওয়ানের সন্দেহজনক আচরণ তাকে বারংবার প্রশ্নবিদ্ধ করছে। সে কি আদেও তাকে মনে ঠাঁই দিয়েছে?
সকাল হতে না হতেই ব্যস্ত শহরের ব্যস্ত কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে। এ যেন নিত্যদিনের সঙ্গী। ভাদ্র মাসের তির্যক সোনালি কিরণ নূর এবং রিদওয়ানের ছোট্ট রুমটিকে আলোকিত করে তুলেছে। আড়মোড়া দিয়ে উঠে নূর। আজ অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে। মাথায় তীব্র যন্ত্রণা জানান দেয় রাতের সম্পূর্ণ ঘুমের। চোখ খুলতেই নজর পড়ে রিদওয়ানের দিকে। সে তৈরি হচ্ছে, অফিসের জন্য বের হবে। হাই তুলে নূর বলে, তুমি রেডি হয়ে গিয়েছো? আমায় ডাকলে না যে? রিদওয়ান টাই বাঁধতে বাঁধতে মুচকি হেসে উত্তর দিল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করলাম না। মা বাবা খেয়ে নিয়েছেন? সেই কখন, জানোই তো মার টাইমিং। নূর ছোট্ট করে হু বলে। সে কাতর চোখে দেখতে থাকে তার বরকে। আজ বেশ সুদর্শন লাগছে তাকে। কালো শার্ট কালো টাইয়ে বেশ মানাচ্ছে। বুকের বাঁ পাশটা অস্থির হয়ে আছে। কেন যেন সূক্ষ্ম ব্যথা তার হৃদয়কে গ্রাস করছে। সূক্ষ্ম সন্দেহ মস্তিষ্ককে ব্যাকুল করে তুলেছে। মনের এক কোণে রিদওয়ানকে হারানোর সূক্ষ্ম টলমলে ভয়টা উঁকি দিতে লাগলো। চোখের কোণে নোনা জল জমতে লাগলো নূরের। এর মাঝে রিদওয়ানের সুন্দর কণ্ঠটি কানে এলো, কি হলো? আজ অফিস যাবে না? মাথা ব্যথা করছে? আজ যাব না। খুব বেশি ব্যথা করছে? জ্বর-টর বাঁধালে? রিদওয়ানের কণ্ঠে অস্থিরতার পরিচয় পেল নূর। তার মুখ খানিকটা চিন্তিত হয়ে আছে। নূরের জন্য এখনো সে আগের মতোই রয়েছে। রিদওয়ান তার কাছে এসে বলল, কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই, মাইগ্রেনের সমস্যা আছে নাকি তোমার? রিদওয়ানের চোখে নিজের প্রতি অস্থিরতা দেখে অস্থির ব্যাকুল মনটা শান্ত হয়ে যায় নূরের। মুচকি হেসে বলে, সামান্য মাথা ব্যথা। দেখি সাহেবকে ব্যস্ত করে তুলেছে। চিন্তা করো না, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাব। সত্যি তো? তো শুধু আসার সময় আমার জন্য সেলিমের হোটেলে সিঙ্গারা নিয়ে এসো। পাগলি। নূরের নাকটা টেনে উঠে দাঁড়ালো রিদওয়ান। রিদওয়ান অফিস যাবার পর কিছুক্ষণ বসে রইল বিছানায়। কিভাবে পারল সে রিদওয়ানকে সন্দেহ করতে? হতেই পারে না। সত্যি পারমিতা অফিসের কাজেই ফোন দিয়েছে। শুধু শুধু রাতের ঘুমটা হারাম করলো। নিজের মাথায় নিজেই গাঁটটা মারল সে। তারপর বিছানা গুছিয়ে বের হয় নূর। শাশুড়ি নাজমা বেগম ডাইনিং টেবিলে বসে চাল কুমড়ো কাটছেন। নূরকে দেখেই তিনি বললেন, আজ অফিসে গেলেন না যে নূর? মাথা ব্যথা করছিল মা, আর আমার ছুটি আছে। একদিন কামাইয়ে কিচ্ছু হবে না। খুব বেশি না মা, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চা খাবেন? খেলে মন্দ হয় না। নাজমা বেগমের সাথে নূরের বেশ খাতির। মহিলা তার চাকরিকে খুব সাপোর্ট দেন। তার মতে মেয়েদের যদি দক্ষতা থাকে, শুধু বাসায় বসে এই দক্ষতার উপর মরিচা পড়াবে কেন? চা খেতে খেতে নাজমা বেগম বলে উঠলেন, কাল একটু ভালো মন্দ রান্না করো নূর। কেন মা, কেউ কি আসবে? রিদওয়ান বলল, ওর কলিগেরা নাকি আসবে। আমাকে তো বলল না এ ব্যাপারে কিছু। হয়তো ভুলে গিয়েছে। আসলে কাজের যা চাপ। আমাকে বলেছে আজ বের হবার সময়। ওহ। নূর আর কথা বাড়ালো না। নাজমা সাহেবের সাথে ঘরের কাজে হাত লাগালো। সারাটা দিন টুকিটাকি কাজ করেই পার করলো নূর। শুক্রবার ব্যতীত শ্বশুর শাশুড়িকে তেমন সাম্য দেওয়া হয় না নূরের। আজ বহুদিন বাদে তাদের সাথে আড্ডা দিয়েছে সে। নিজের একান্তে সময় কাটিয়েছে নূর। মাঝে মাঝে এমন ছুটি নেওয়া উচিত। পরিবারকে সময় দেওয়াটাও জরুরি। এতে পরিবারের সম্পর্কগুলো দৃঢ় হয়। রিদওয়ান ফিরল রাত 9টায়। হাতে নূরের পছন্দের সিঙ্গারা। যদিও ঠান্ডা হয়ে গিয়েছে, তবুও নূরের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। রাতের খাওয়ার সময় নূর কথাটা পারল। মা বলল, কাল নাকি তোমার কলিগরা আসবে। আমায় তো বললে না, হুট করে এই আয়োজন। আসলে এবার প্রমোশনের পর রিজভি বেশ জিদ করছিল। বিয়ে প্রমোশন দুটোই হলো, অথচ খাওয়ানো হয়নি। তাই ভাবলাম দাওয়াত করি। আগে তো তুমি ছিলে না, মাকেই বলতাম। তাই সে অভ্যাসটা রয়ে গেল। সমস্যা নেই, আসলে হুট করে মা বলল তাই আর কি। তা কারা আসছে? রিজভি, মনির, তানির, শুভ আর পারমিতা। পারমিতাও আসছে? নূরের প্রশ্নে বিষম খায় রিদওয়ান। রিদওয়ানের বিষম লাগায় পানি এগিয়ে দেয় নূর। পানি খেতে খেতে রিদওয়ান বলল, আসলে ও তো জুনিয়র, উপরে তোমার বান্ধবী, তাই ওকেও বলেছি। নূর কিছু বলল না, তবে মনটা খচখচ করছে। পারমিতা নামটা যেন গলার কাঁটার মতো বিঁধছে। না বের করতে পারছে, না গিলতে পারছে।
শুক্রবার সকল কলিগের সাথে পারমিতাও আসলো নূরের বাসায়। মেয়েটি সত্যিই খুব অপরূপা, কিন্তু তার ভাগ্যটা আর 5টা মানুষের মতো নয়। এত সুন্দর মেয়েটিও প্রতারিত হয়েছে ভালোবাসায়। নূরকে দেখেই জড়িয়ে ধরল সে। বহুদিন বাদ দেখা হচ্ছে তাদের। খাওয়া শেষে সবাই যখন গল্পের আসরে বসলো, তখন নূর খেয়াল করলো রিদওয়ান এবং পারমিতা উভয়ই নেই। নূরের মনে কৌতূহল জন্মালো। তাদের খুঁজতে খুঁজতে নূর পৌঁছালো নিজের বেডরুমের বাইরে। দরজাটা হালকা ভেজানো, বুকটা অহেতুক কারণেই ধরপড় করছে নূরের। কেন যেন খুব কাঁপছে। কিছুক্ষণ চিন্তা করে দরজাটা খুলল নূর। দরজাটা খুলতেই যা দেখলো তাতে নূরের মাথা ঘুরে যাবার জোগাড়। রিদওয়ান পারমিতাকে জড়িয়ে ধরে আছে। নূরের হাত পা যেন অসাড় হয়ে আসছে। রিদওয়ান এবং পারমিতাকে এমন অবস্থায় দেখবে কল্পনাতেও ভাবেনি সে। অজান্তেই মুখ ফসকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো রিদওয়ান। নূরের কণ্ঠে কানে আসতেই রিদওয়ান পেছনে তাকায়। পারমিতা এখনো তার বুকে লেপ্টে আছে। রিদওয়ানের কাতর দৃষ্টি এবং চিন্তিত মুখশ্রী নূরের চোখ এড়ালো না। রিদওয়ান ব্যস্ত কণ্ঠে বলল, নূর, তাড়াতাড়ি আসো, পারমিতা সেন্সলেস হয়ে গিয়েছে। নূরের মাথা কাজ করছে না। কি সত্যি কি মিথ্যা তার বিচার করাটা এতটা কঠিন হবে জানা ছিল না নূরের। তবুও মনের ইচ্ছার বিরুদ্ধে পা চালিয়ে ভেতরে ভেতরে প্রবেশ করে সে। নিষ্প্রভ কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে পারমিতার? জানা নেই। ওর শরীরটা নাকি ভালো লাগছিল না। তুমি তখন রান্নাঘরে ছিলে, তাই আমি ওকে ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। ওয়াশরুম থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল। তুমি একটু হেল্প করো প্লিজ। রিদওয়ান প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার আতঙ্কের কারণটি বুঝতে পারল না নূর। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। এগিয়ে গিয়ে সাহায্য করলো রিদওয়ানকে। পারমিতা সত্যি সেন্সলেস হয়ে গিয়েছে। তাকে কোনো মতে বিছানায় শুয়ালো তারা। রিদওয়ানের বিল্ডিংয়ে একজন ডাক্তার থাকেন। তার নাম নাজিম উদ্দিন। নাজিম সাহেব হার্টের ডাক্তার। রিদওয়ানের বাসা 3 তলায় থাকে সে। রিদওয়ান ছুটে গিয়ে নাজিম সাহেবকে ডেকে আনে। নাজিম সাহেব পারমিতার পর্যবেক্ষণ করছেন, আর রুমের এক কোণে থতমত মুখে দাঁড়িয়ে আছে সবাই। হুট করে এমন একটা ঘটনা ঘটবে সে তো যেন কেউ কল্পনাই করেনি। সবার মাঝে নূর শুধু রিদওয়ানকেই দেখে যাচ্ছে। তাকে চিন্তিত লাগছে। সামান্য বেহুশ হওয়ার জন্য এত কিসের চিন্তা, সেই সূত্রপাত ভেবে পাচ্ছে না নূর। মিনিট 20 পর্যবেক্ষণের পর নাজিম সাহেব খানিকটা প্রসন্ন মুখে বলেন, আমার মনে হচ্ছে উনি প্রেগনেন্ট। ওনার গার্জিয়ান কে আছে? নাজিম সাহেবের কথাটা যেন কারোর বিশ্বাস হচ্ছে না। অফিসের মানুষের মাঝে একটা কানাঘোষা শুরু হলো। তাদের কাছে এই খবরটা যেন অষ্টম আশ্চর্যের ব্যাপার। রিদওয়ান এগিয়ে গেল নাজিম সাহেবের কাছে। বলল, এখানে ওর গার্জিয়ান কেউ নেই। আমি ওর কলিগ, আর আমার ওয়াইফ ওর ফ্রেন্ড। আপনি আমাদের বলতে পারেন। দেখো রিদওয়ান, আমি তো হার্টের ডাক্তার, কিন্তু আমার এজাপন্স ভুল হবে না আশা করি। তবুও বলবো তোমরা ওনার গার্জিয়ানকে বলবে একটা টেস্ট করে গাইনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে। আমি আসি কেমন? জি আঙ্কেল। নাজিম সাহেব চলে গেলে পরিবেশটা শান্ত হয়ে যায়। সবার থমথমে মুখে পরিবেশটা আরও অস্বস্তিতে ভরে উঠল। পারমিতা প্রেগনেন্ট, এই কথাটা একটা নীরবতা বাড়িয়ে দিল। কারণ পারমিতার এখনো বিয়ে হয়নি। অফিসের মানুষ অন্তত তাই জানে। পারমিতা এখনো ঘুমে। নাজিম সাহেব একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, তাই সে না ওঠা অবধি এই ঘটনার কোনো সুরাহা হবে না। কেন যেন পারমিতার গর্ভবতী হবার খবরটা শুনতেই নূরের দৃষ্টি রিদওয়ানের উপরে গেল। এক অজানা ভয়ের উপস্থিতি মনে ক্রাশ তৈরি করল। আহত মনটা প্রার্থনায় লেগে গেল, যেন তার চিন্তা ভুল হয়। না চাইতেই সকল কুচিন্তার ঢেউ তার শান্ত মনকে বারে বারে উত্তেজিত করে তুলছে। ইচ্ছা হচ্ছে সরাসরি জিজ্ঞেস করতে রিদওয়ানকে, পারমিতার সাথে তার কিসের লুকাচুরি। কিন্তু সে থেমে যায় এই ভেবে, যদি সে ভুল হয় তবে চিরটাকাল রিদওয়ানের সামনে ছোট হয়ে যাবে সে। ভালোবাসার মানুষের অনীহার পাত্র হতে চায় না নূর। দ্বিধার এক অসীম জালে জড়িয়ে যাচ্ছে সে। চাইলেও এই জাল কেটে বের হবার উপায় পাচ্ছে না। রিদওয়ান সবাইকে নিয়ে বসার ঘরে গেল। সবার হতবাক মুখশ্রীতে হাজারো প্রশ্ন, কিন্তু করতে পারছে না। রিদওয়ান সবার উদ্দেশ্যে বলে, কেউ এ নিয়ে কোনো প্রশ্ন পারমিতাকে করবে না। এ নিয়ে কোনো গসিপও হোক
সেটা আমি চাই না। আমার মনে হয় আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। রিদওয়ানের কণ্ঠের কাঠিন্য সবার কৌতূহল একেবারেই দমন করে দিল। রিজভী স্বর খাঁদে এনে বলল, কিন্তু রিদওয়ান ভাই, ওকে কে জানাবে এই নিউজটা? নূর জানাবে, ওর বান্ধবী সে। নূরের কাছ থেকে জানলে আমার মনে হয় না পারমিতা খুব একটা অস্বস্তি বোধ করবে। রিদওয়ানকে ঠিক কি বলা উচিত জানা নেই নূরের। লোকটার তল পাওয়া বড়ই ভার। যদি সাধারণভাবে দেখা হয় রিদওয়ান কেবলই পারমিতাকে সাহায্য করেছে একজন কলিগ হিসেবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অথচ অপরদিকে গুটি মেলালে ঘোর রহস্যের চোরাবালিতে ডুবে যাচ্ছে নূর। কেন রাতে পারমিতা রিদওয়ানের ফোন দিয়েছে? কেন রিদওয়ান এতটা ঘাবড়ে গিয়েছিল রাতে? কেন তাদের দরজা ভিজিয়ে রাখা ছিল? অনেক প্রশ্ন। নূরের নিজেকে হীন মনোভাবের একটা পোকা মনে হচ্ছে, যে কারণে অকারণে তার স্বামীকে সন্দেহ করছে, কিন্তু কোনোভাবেই এই সন্দেহের বীজটা উপড়ে ফেলতে পারছে না। পারমিতার ঘুম ভাঙল 2 ঘন্টা পর। শরীরটা খুব দুর্বল। পাশে নূর বসে আছে। নূরকে দেখেই ঝটপট উঠে বসে পারমিতা। তার মুখখানা শুকনো হয়ে আছে, লম্বা মুখখানা আরেকটু লম্বা লাগছে। নূর তার পেছনে একটা বালিশ দিল। পারমিতা মাথা নত করেই বসে আছে, কোনো কথা নেই তার মুখে। নূর খানিকটা ইতস্তত করছে কিভাবে কথাটা শুরু করবে সেটা ভেবে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বলল, এটা কিভাবে হলো পারমিতা? নূরের প্রশ্নে হু হু করে কেঁদে ওঠে পারমিতা। ফর্সা মেয়েটির গাল নাক লাল হয়ে ওঠে। সুগারের নজর বিষাদ সিন্ধুতে প্লাবিত হয়। এক পর্যায়ে নূর তাকে জড়িয়ে ধরে। নিঃশব্দে দুজন নারী একে অপরের কষ্ট ভাগ করে নেয়, শুধু অশ্রু জলের মাধ্যমে। নূরের হাজারো জিজ্ঞাসার পরও উত্তর দেয় না পারমিতা। অবশেষে নিজের মাঝে সকল জিজ্ঞাসাকে দমিয়ে রাখতে হয় নূরের। পারমিতাকে সাবধানে বাড়ি যাবার ব্যবস্থা করে দিল রিদওয়ান। মেহমানেরা আস্থা ধীরে যে যার বাসার দিকে প্রস্থান করল। সবাই চলে গেলে রিদওয়ান নিজের রুমে এসে গায়ে এলিয়ে দিল বিছানায়। ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও গরম লাগছে তার। বিকেলে চা খাওয়ার বাতিক আছে রিদওয়ানের, তাই 1 কাপ চা হাতে রুমে আসে নূর। আসরের আজান শোনা যাচ্ছে, কিন্তু রিদওয়ান এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। আজানের ধ্বনি কানে আসলেই রিদওয়ান নামাজে দাঁড়িয়ে পড়ে। মাঝে মাঝে জামাতে তো মাঝে মাঝে ঘরে, কিন্তু সে সময় নষ্ট করে না। অথচ আজ আজান শেষ হয়ে যাবার পরও সে শুয়ে আছে, কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। চাটা বিছানার পাশে সাইডে টেবিলে রেখে রিদওয়ানের পাশে বসলো নূর। তার চুলে হাত বুলাতে বুলাতে বলল, কি নিয়ে চিন্তা করছো? নূরের স্পর্শ পেতেই চিন্তার সাগর থেকে বের হলো রিদওয়ান। মুচকি হাসি দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরল। এই প্রথম নূরের এতটা কাছে এসেছে সে। এতকাল পর রিদওয়ানের এমন আচরণে শিউরে ওঠে নূর। শির দ্বারা বেয়ে যেন একটা স্রোত বয়ে যাচ্ছে নূরের। একরাশ ভালোবাসার ঢেউ মনে বিস্তার করে। নূর পরম যত্নে চুল টেনে দিতে থাকে রিদওয়ানের। রিদওয়ান উত্তপ্ত নিঃশ্বাসে ঈষৎ কম্পিত হচ্ছে প্রতিটি রন্ধ্র। রিদওয়ান তখন প্রেম ঘন কণ্ঠে বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। রিদওয়ানের এমন কথায় অবাক হয় নূর। রিদওয়ান মুখ তুলে বলে, আমি খুব ভয় পেয়েছিলাম জানো। পারমিতা অজ্ঞান হবার জন্য নয়, ভয়টা ছিল তুমি আমায় অবিশ্বাস করো কিনা। এক অন্য নারীকে নিজের স্বামীর বুকে লেপ্টে থাকতে দেখাটা কারোরই ভালো লাগার কথা নয়। নূরের মনটা মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে উঠল। কালো মেঘের পরত সরে একরাশ সোনালি প্রভা উঁকি দিল মনের ব্যালকনিতে। হাজারো প্রজাপতি উড়ে গেল যেন। নূর শান্ত গলায় বলল, নামাজ পড়বে, ওঠো। জায়নামাজে বসে মোনাজাতের সময় একটা প্রার্থনা করছিল নূর। এই সন্দেহের বীজ যেন তার মনে আর জায়গা না নেয়। 1 সপ্তাহ পর খাওয়ার টেবিলে একসাথে রাতের খাবার খেতে বসেছিল নূরেরা। অক্টোবর নভেম্বর ঘোরার জন্য সবথেকে উপযোগী সময়। রিদওয়ানের কিছু ছুটি জমেও গিয়েছে, নূরের একই অবস্থা। এই উচিলায় তাদের হানিমুনটাও হয়ে যাবে, তাই ঘোরার প্রস্তাব তুললেন মিলন সাহেব। নাজমা বেগমেরও সম্মতি আছে তাতে। নূর লাজুক হাসি হাসে। সেও চায় তাদের সম্পর্কটা বন্ধুত্বের সিঁড়ি পেরিয়ে এগিয়ে যাক। এমন সময় রিদওয়ানের ফোনটা বেজে ওঠে।
সে অর্ধেক খাবারেই ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। নাজমা বেগম সরু দৃষ্টিতে রিদওয়ানের কাজগুলো পর্যবেক্ষণ করে। মিনিট 5 বাদেও যখন রিদওয়ান আসে না, তখন তিনি নূরকে বলেন, যাও তো, রিদওয়ানকে বলো খেতে আসতে, ফোনে কথা পরেও বলতে পারবে ও। নূর মাথা নাড়িয়ে উঠে যায়। এটো হাতেই নিজের রুমে যায় সে। রিদওয়ান বারান্দায় কথা বলছে, স্বর খাদে নামালেও তার রাগান্বিত স্বর বোঝা যাচ্ছে। নূর বারান্দার কাছে যেতেই শুনতে পায়, এই বাচ্চা অ্যাবর্ট করার কথা মাথাতেও আনবে না পারমিতা। বাচ্চাটা তোমার একার নয়, তার বাবা বেঁচে আছে, সুতরাং তুমি একা কোনো ডিসিশন নিতে পারো না। রিদওয়ানের কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট। সে এমনভাবে কথা বলছে যেন সে খুব ভালো করেই জানে বাচ্চাটির বাবাকে। নূর ঠায় দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গিয়েছে, মাথায় আসছে না কি হচ্ছে। এর মাঝেই রিদওয়ানের কঠিন কণ্ঠে বলা কথাটি কানে আসলো, যদি তোমার বাচ্চাটি নাই চায় তবে তাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। দরকার হলে আমি এবং নূর তাকে পালব, আমরাই তাকে দত্তক নিব। তবুও এই বাচ্চা তুমি অ্যাবর্ট করবে না। আমি এ নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাইছি না পারমিতা, আমি রাখছি। রিদওয়ানের কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় নূর। পারমিতার বাচ্চার প্রতি কেন রিদওয়ানের এত দরদ? একবারের জন্য ভেবে নেওয়া হোক বাচ্চাটি রিদওয়ানের সাথে জড়িত নয়, তাহলে তার বাবাকে কে সে ব্যক্তি যার কথা পারমিতা রিদওয়ানকে বলতে পারছে, অথচ নূরকে নয়, যেখানে নূর তার বান্ধবী। সেদিন কতবার বলেছিল নূর, আমাকে নিশ্চিন্তে বল দোস্ত, আমি তোকে সাধ্য অনুযায়ী সাহায্য করব। নূরের মনটা হুট করে বিষিয়ে উঠল পারমিতার প্রতি। কেমন বান্ধবী সে, নিজের বান্ধবী এবং তার স্বামীর সুখের সংসারে আগুন লাগাচ্ছে। এত ঝড় তুলেছে, আরও বেশি বিষিয়ে উঠল রিদওয়ানের প্রতি। একটা অন্য মানুষের বাচ্চা নিয়ে কিসের আধিক্যতা, কিসের এত ঢং? কেন তাকে এবং রিদওয়ানকে এই বাচ্চা দত্তক নিতে হবে? পারমিতা বাচ্চা রাখবে না রাখবে না তার ব্যাপার, এখানে তার এত উৎসাহ কেন? সন্দেহের সূক্ষ্ম রেখাটা এবার গাঢ় হলো, তীক্ষ্ণ রূপ নিল, বুকটা হাহাকার করে উঠল। রিদওয়ানের কাছে ঠকছে না তো সে? না, আর ধৈর্য ধরতে পারছে না নূর। আজ এর একটা বিহিত করবে সে। ঠিক তখনই বারান্দা থেকে বেরিয়ে আসে রিদওয়ান। তার চোয়াল শক্ত, চোখ লাল হয়ে আছে, যেন অনেক কষ্টে রাগ দমিয়ে রেখেছে। নূরকে দেখে ঈষৎ চমকালেও তেমন করে কথা বলে না রিদওয়ান। পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে যায়। নূর তাকে জেরা করতে চাচ্ছিল, কিন্তু রিদওয়ানের মুখশ্রী এবং চাহনি দেখে প্রশ্নগুলো দমিয়ে রাখল। কিন্তু আজ রিদওয়ানকে উত্তর দিতেই হবে। উত্তর যে নূরের চাই। রিদওয়ান থমথমে মুখেই খাবারটা শেষ করল। নাজমা বেগম ছলে বলে দুবার জিজ্ঞেস করেছেন, কিন্তু রিদওয়ানের উত্তর ছিল কিছু না। খাওয়া শেষে রিদওয়ান বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিল। তার অভ্যাসের মধ্যে আরেকটি অভ্যাস বেশ উদ্ভট, তা হলো বিছানা হতে হবে টান টান। তাই রিদওয়ানের ঘুমানোর পূর্বে বিছানাটা টান টান করে তারপর শোয়। তাই আজও সেটাই করেছে সে। ঠিক তখনই নূর শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল পারমিতার বাচ্চার বাবাকে। প্রশ্নটা শুনে সরু দৃষ্টিতে তাকালো রিদওয়ান। তার চাহনিতে বিস্ময়ের ছাপ, যেন নূরের প্রশ্নটা নিছক বেবানান এবং অহেতুক। নূরের চাহনি স্থির, তার কণ্ঠে কোনো জড়তা নেই। সে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে রিদওয়ানের দিকে। রিদওয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, আবারও মন দিল বিছানা গুছাতে। নূর মিনিট বাদে আবারও একই প্রশ্ন করল, রিদওয়ান, তোমাকে আমি কিছু করেছি পারমিতার বাচ্চার বাবাকে? এবার রিদওয়ান আর থামল না, বিছনা ঝাড় দিতে দিতে বলল, সময় হলে সব জানতে পারবে, এখনো সেই সময়টা আসেনি। আর পারমিতা নিজে থেকে তোমাকে জানাতে না চাইলে আমি নিজে থেকে তো তোমাকে জানাতে পারি না। তবে একটা কথা বলবো, একটু ধৈর্য ধরো আর আমার উপর বিশ্বাসটা রাখো, আমি তোমাকে ঠকাচ্ছি না। রিদওয়ান এক নিঃশ্বাসে কথাগুলো বলল, কিন্তু একবারও নূরের দিকে তাকালো না। রিদওয়ানের স্পষ্ট বক্তব্যের পর সত্যিই কিছু বলার থাকে না নূরের। কি বলবে সে? যেখানে রিদওয়ান নিজে থেকে বলছে তার উপর বিশ্বাস রাখতে, তাহলে অবিশ্বাসটা করবে কি করে? আবার সন্দেহের যে গাঢ় বীজ মনের আঙিনায় বাড়ছে, তাকে কমানোর উপায়ও সে পাচ্ছে না। দ্বিধার মাঝে আরও জড়িয়ে যাচ্ছে নূর। উচাটনে মনটা অস্থির হয়ে গিয়েছে। কেউ ঠিক বলেছিল, সন্দেহ এমন এক স্ফুলিঙ্গ যা নিবৃত হৃদয়কে ব্যাকুল করে, তার শক্তিকে পুড়িয়ে ছারখার করে দেয়। তার নিবৃত হৃদয়ে ঝড় তুলেছে এই সন্দেহ। সেদিন রিদওয়ান এবং নূর দুজনেই কেউই ঘুমালো না। একই বিছানায় দুদিকে মুখ ফিরে রাত্রি যাপন করছে তারা। মনের মাঝে হাজারো কথা, কিন্তু বলতে পারছে না। এক অদৃশ্য বাধায় আটকে আছে দুজন।
প্রকৃতির ন্যায় মনেও যখন ঝড় ওঠে তখন শান্তি নামক প্রসন্নতা ছাই হয়ে যায়, লণ্ডভণ্ড করে দেয় অন্তরাত্মাকে। যেমনটা করছে রিদওয়ান এবং নূরকে। পরদিন সকাল 11টা, অফিসের কাজে মন লাগছে না নূরের, মাথায় কুচিন্তা আসছে, আসবে নাই বা কেন। পরকীয়া ব্যাপারটা এমনই ডালভাত হয়ে গেছে যে 20% দম্পতির ছাড়াছাড়ি হচ্ছে। সেদিনই তো একটা ক্রাইম পেট্রোলের এপিসোডে দেখছিলাম নাজমা বেগম সুখে থাকলে যে মানুষকে ভূতে কিলায়, কথাটা ওই এপিসোডের মূল চরিত্রকে দেখলেই বোঝা যায়। সুখী সংসার ছেড়ে পরকীয়া লিপ্ত হলো, শেষমেশ স্ত্রীকে খুন করতেও সে দুবার ভাবেনি। এসব মানসিক বিকৃতি দেখলে যে কারোরই বুক কাঁপবে। আর কিছুদিন যাবৎ রিদওয়ানের সাথে পারমিতার যা কাণ্ডগুলো লক্ষ্য করছে নূর, তাতে যে কারোর সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। নূর কাউকে বলতে পারছে না, কাকে বলবে? পারমিতাকে? রিদওয়ানকে? এদের জন্যই তো মনটা এলোমেলো হয়ে আছে। আর রইল নাজমা বেগম এবং তার মা শিউলি বেগম। এদের বললে খাজনার চেয়ে বাজনা বেশি হবে, অহেতুক তিল থেকে তাল হবে। নিজের ডেস্কে মুখে হাত দিয়ে বসে রইল নূর। নূরকে অন্যমনস্ক দেখে স্মৃতি দিদি তার পিঠে আলতো করে চাপড় দিলেন। স্মৃতি দিদি তাদের প্রজেক্টের ইনচার্জ, নূরের সাথে বেশ ভালো খাতিরও তার। মহিলা নূর থেকে 8 বছরের বড়, কিন্তু নূরকে নিজের বোনের মতো স্নেহ করেন। চাপড়কে চমকে উঠল নূর, চিন্তার ঘোর থেকে বের হলো সে। এর মাঝেই স্মৃতি বলে উঠল, বরের চিন্তায় অফিসেও তারা গুনছ নাকি? না না, কি যে বলেন দিদি, আমতা আমতা করে বলল নূর। নূরের জোরপূর্বক হাসি এবং চিন্তাটা চোখ এড়ালো না স্মৃতির। কিন্তু সকলের সামনে হুট করেই কিছু প্রশ্ন করে নূরকে অপ্রস্তুত করে দেওয়াটা ঠিক হবে না। তাই স্মৃতি কিছু জিজ্ঞেস না করে বলল, লাঞ্চ টাইম বাইরে যাবি? সময় কুলাতে পারবো? আরে কেন পারবো না, এখানের পাশেই ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট খুলেছে, আমার বেশ মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মানা করিস না। মাসের প্রথম বেতনের গরমটা যায়নি, তুই তো জানিস মাসের প্রথমে আমি বড়লোক থাকি। বলেই হেসে উঠল স্মৃতি। স্মৃতির কথা শুনে নূরও হাসলো, মিহি কণ্ঠে বলল, বেশ, লাঞ্চে ফাইনাল। দুপুরে অফিসের পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় স্মৃতি এবং নূর। খাওয়ার মাঝে নানা বিষয় নিয়ে তাদের জম্পেশ আড্ডা হয়। এর মাঝেই স্মৃতি সুযোগ বুঝে কথাটা পারে, তোর আর রিদওয়ানের মাঝে কি সব ঠিকঠাক? স্মৃতির প্রশ্নে বিষম খেয়ে ওঠে নূর। স্মৃতি পানিটা এগিয়ে দিয়ে বলে, না বলতে চাইলে সেটা অবশ্যই তোর ব্যাপার, স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, আমি একজন তৃতীয় ব্যক্তি, তাই অহেতুক ইন্টারফেয়ার অনুচিত। কিন্তু আজ তোকে কেমন মন মরা লাগলো, খুব চিন্তিত লাগলো। বিয়ের 6 মাসে একটা মেয়ের হাসি খুশি থাকার কথা, অফিসেও এত কাজ নেই যে তুই এত অন্যমনস্ক থাকবি। শেয়ার করতে চাইলে করতে পারিস, একজন বড় বোনের মতো হেল্প করার ট্রাই করব। স্মৃতির আশ্বস্ত কথায় নূর খানিকটা স্বস্তি পায়। এত কিছু মনের মাঝে চাপিয়ে রাখতে রাখতে সে সত্যিই ক্লান্ত। তাই স্মৃতিকে সব খুলে বলে সে। সব শুনেই স্মৃতি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীর গলায় বলে, এমন নয়তো তোর সাথে বিয়ের পূর্বে রিদওয়ানের পারমিতার সাথে কোনো সম্পর্ক ছিল, মানে প্রেম জাতীয়? তুই নিজেই বললি পারমিতা প্রেমে কষ্ট পেয়েছে। এমন নয়তো সে প্রেমিক রিদওয়ান? কি যাতা বলছো স্মৃতি দিদি, অসম্ভব। যদি এমনটাই হতো তবে আমাকে কেন বিয়ে করলো রিদওয়ান? দেখ, আই এম জাস্ট সেইং। কারণ কিছুদিন পূর্বে এমনটা আমার কাজিনের সাথে হয়েছে। তার হাজবেন্ড এবং তার ফ্রেন্ডের প্রণয় ছিল বেশ কিছুদিন, কিন্তু বাবা মায়ের মন রাখতে বিয়ে করলো আমার বোনকে। আর কি, ছেলে অনেক চেষ্টা করলো সংসার করতে, কিন্তু মন তো তার প্রেমিকের কাছেই রয়ে গেল। আমার বোকা বোনটা বুঝেই পায় না অরিন্দম কেন তাকে ভালোবাসে না। সেই 2 মাস হলো সব রহস্য সমাধান ঘটলো। আমার কাজিন জানতে পেরে তার ফ্রেন্ডকে ইচ্ছা মতো গাল্লাবে বা না কেন? জেনে বুঝে নিজের বান্ধবীর কাছ থেকে এত বড় সত্যটা লুকালো বোঝ। স্মৃতির কথায় বুকে কামড় পড়ে নূরের, সন্দেহের দাগটা আরো নিবিড় হয়। এরপর কেমন যেন মিয়ে যায় নূর, গলা থেকে খাবারটাও ভেতরে যায় না তার। খাওয়া শেষে উঠে দাঁড়ায় তারা। রেস্টুরেন্ট থেকে বের হতে নূর থমকে যায়। রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা হাসপাতাল রয়েছে এবং সেই হাসপাতাল থেকেই বের হচ্ছে রিদওয়ান এবং পারমিতা। নূরের চক্ষু চড়ক গাছ, নিজেকে আর শান্ত রাখতে পারল না সে। ছুটে গেল রিদওয়ানের কাছে। রিদওয়ান বলেছিল তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এই কি তবে তার মিটিং? নূর উপস্থিত হলো রিদওয়ানের সামনে, তার চোখ জ্বলছে। নূরকে দেখেও রিদওয়ান শান্ত,
নূর ক্রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, তোমার মিটিং কি এখানে হচ্ছে রিদওয়ান? নূর, শান্ত হও, এটা তো পাবলিক প্লেস। নিকুচি করেছে তোমার পাবলিক প্লেস। আগে আমার উত্তর চাই, কিসের সম্পর্ক তোমাদের? আমি জানতে চাই রিদওয়ান, এবং সেটা এই মুহূর্তে। নূরের কণ্ঠে ক্ষোভ স্পষ্ট। পারমিতা খানিকটা ইতস্তত বোধ করছে। নূরের ক্ষোভ জায়েজ। কোনো স্ত্রী তার স্বামীর যত্ন অন্য কোনো নারীর সাথে ভাগ করে দিতে পারে না। সে কারণে সে বাধাও দিয়েছিল রিদওয়ানকে, কিন্তু সে শুনেনি। কিছু কিছু দায়িত্ব মানুষ চাইলেও এড়াতে পারে না। মানুষের জীবনে এমন পরিস্থিতি উৎপন্ন হয় যা সে চাইলেও এড়াতে পারে না। পারমিতা এগিয়ে এসে বলল, তুই ভুল বুঝছিস নূর, প্লিজ ভাইয়াকে ভুল বুঝিস না। আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। পারমিতার দিকে শীতল করার চাহনি দিয়ে বলল, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হওয়াটা বন্ধ কর পারমিতা। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। নূরের কথা শুনে মিয়ে যায় পারমিতা। একদিকে স্মৃতিদিদি নূরকে শান্ত করার চেষ্টা করল, নূর ভুলে যাস না, এটা রাস্তা, তোর অফিস এখানে, কেউ দেখলে শুধু শুধু গসিপ করবে। কিন্তু আজ যেন নূরের ধৈর্য বাঁধ ভাঙছে। সত্য মিথ্যা ভুল ঠিক সব কিছুর ভেদ সে ভুলতে বসেছে। রিদওয়ানের মুখোমুখি হয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে, উত্তর দিচ্ছ না কেন? আমার উত্তর রিদওয়ান, সব কিছুর একটা সঠিক সময় থাকে নূর, সময় এলে আমি নিজে থেকেই সব বলবো। রিদওয়ান শান্ত কণ্ঠে কথাটা বলে। নূরকে শান্ত করাটা প্রয়োজন। অহেতুক রাস্তার মানুষের হাসির খোরাক হতে চায় না সে। নূরও দমে যাওয়ার পাত্র নয়। শক্ত কণ্ঠে বলে, আর সেটা কবে? নূরের চোখের দিকে তাকিয়ে থাকে রিদওয়ান। নূরের চোখে তার প্রতি অবিশ্বাসের আস্তরণ স্পষ্ট। এখন সব বললেও নূরের কাছে তা অযৌক্তিক মনে হবে। রিদওয়ান তাই শান্ত স্বরে বলল, আমরা বাসায় যাই, তারপর কথা বলি। আগে তোমার কথা শুনবো, তারপর আমি ঠিক করব আমি এ বাড়ি যাব কি না। নূর। নূর অবিচল। সে এক চুল নড়ল না। সরু দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। রিদওয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো, কাতর দৃষ্টিতে নূরের দিকে কিছু সময় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর বলল, আমি তো একবার বলেছি বাড়ি না যে আমি কোনো কথা বলবো না। তুমি অহেতুক মানুষের সামনে সিন ক্রিয়েট করছো। রিদওয়ানের কথাটা ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে নূরকে। হৃদয়ে বিষাক্ত ছুরি যেন কেউ চালাচ্ছে। এতটা কষ্ট লাগছে নূরের। ক্ষোভ, বিষাদ তাকে যেন অন্ধ করে দিয়েছে। তার রুদ্র দৃষ্টি তখন পারমিতার দিকে প্রয়োগ করল মেয়েটা। নত মাথায় এখনো দাঁড়িয়ে আছে, মুখটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে গাঢ় কালি, সৌন্দর্য যেন মূর্ছা গিয়েছে। তার কিসের দুঃখ? সে তো আরো খুশি হবার কথা। নূর তার কাছে গিয়ে জোরে হাত চেপে ধরল, ক্ষোভ জড়ানো কণ্ঠে বলল, এখন এত নাটকের প্রয়োজন নেই তো। যা চাই তো পেয়ে তো গেলি, খুশি হচ্ছিস না? কি যাতা বলছিস তুই নূর? ঠিক বলছি, তোর লজ্জা করলো না? কিসের সম্পর্ক রে তোর রিদওয়ানের সাথে? মাত্র তো কয়েক মাস হলো তার অফিসে চাকরি নিয়েছিস, তাতেই এত দরদ জন্মেছে তোর জন্য? কি এমন কথা যে রাত 3টায় বান্ধবীর হাজবেন্ডকে ফোন দিতে তোর একবারও লজ্জা হয় না? কার সাথে শুয়ে বাচ্চার মা হয়েছিস তার দায়িত্ব আমার স্বামীর উপর দিতে চাচ্ছিস? কেমন মেয়ে মানুষ তুই? নূরের কথাগুলো ঠোঁট কামড়ে শুনল পারমিতা। তার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। কোনোভাবে কাঁপা স্বরে বলল, তুই ভুল বুঝছিস নূর, আমি এত বোকা নই পারমিতা। যদি ভুল হয়েই থাকি ঠিকটা বল। বলতে পারবি না? হয়তো নিজেও জানিস না এই বাচ্চার বাবাকে। হয়তো আমার গুণধর স্বামী তোর বাচ্চার বাবা। ভুল বলছি কি? নয়তো 6 মাসেও আমাকে ছুঁতেও তার এত উৎকণ্ঠা কেন হবে? এতক্ষণ শান্ত থাকলেও কেন আর চুপ করে থাকতে পারল না রিদওয়ান? নূরের কথাগুলো অত্যন্ত বিশ্রী লাগছে কানে। নূরের হাতটা পারমিতা থেকে ছাড়ল প্রথমে, তারপর বরফ শীতল কণ্ঠে বলল, অনেক হয়েছে, দোষ আমার, আমি লুকিয়েছি। পারমিতাকে কেন অকথ্য বুলি শোনাচ্ছ? তোমার যা বলার আমাকে বলো। জানো না ও প্রেগনেন্ট? রিদওয়ানের শীতল চাহনি ক্ষত বিক্ষত করল নূরকে। চূর্ণ বিচূর্ণ হলো নূরের কোমল হৃদয়। রিদওয়ানের কাছ থেকে এরূপ ব্যবহার মোটেই কাম্য নয় তার। তবুও রিদওয়ান বাইরে নারীর জন্য তাকে শীতল চাহনি দিচ্ছে, কঠিন স্বরে তার সাথে কথা বলছে। নূরের অজান্তেই চক্ষুজোড়া নোনা জল ছেড়ে দিল। শ্যামগাল বেয়ে নেমে এলো একরাশ কষ্ট, কিন্তু নিজেকে সামলে নিল নূর। চোখ মুছে বলল, আমার উত্তর আমি পেয়ে গেছি। বলেই হাঁটা দিল নূর। রিদওয়ান তাকে আটকালো না।
কিছু কাতর চাহনিতে চেয়ে রইল তার যাবার পানে। পারমিতা বলল, ভাইয়া ওকে আটকান, ও ভুল বুঝছে, ভুলটা তো ভাঙাতে হবে। সে বুঝতে চায় না, তাকে বুঝিয়ে কী লাভ বলো তো? এর চেয়ে তুমি নিজেকে চিন্তা করো। পজিশন কিছু তোমার ভালো না। পারমিতা কোনো কথা বলে না। সেদিন রাতে নূর আর বাড়িতে ফিরে না। নাজমা বেগম জিজ্ঞেস করে বহুবার, নূর কোথায়, ও আসেনি কেন? রিদওয়ান চুপ থাকে, কোনো কথা বলে না। নাজমা বেগমও একটা সময় চুপ করে যান। সময় পেরিয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ। রিদওয়ান বারপাচেক ফোন দেয়, কিন্তু নূর ফোন রিসিভ করে না। সে বাবার বাড়িতেই থাকে। নাজমা বেগম বাড়ি ফিরতে বলেন, কিন্তু এড়িয়ে যায় সে। রিদওয়ানের কাছে মন বসে না, না খেতে পারে না ঘুমাতে। পুরো ঘরময় নূরের হাসি, তার কথা, তার স্মৃতি যেন তাড়া করে রিদওয়ানকে। অজান্তেই মেয়েটা মনে ঘরে জায়গা করে নিয়েছে। এখন তাকে ছাড়া বাড়িতে থাকতেও ভালো লাগে না রিদওয়ানের। চোখ বুঝলেই গোল গালের মেয়েটার প্রতিচ্ছবি ভেসে ওঠে চোখে। সেই স্নিগ্ধ হাসি, সেই ভেজা চুলের গন্ধ। বড্ড ভালোবেসে ফেলেছে এই মেয়েটিকেই, কিন্তু দুর্ভাগ্য বলাই হলো না, হয়তো তাদের সম্পর্কটা এতটুকুরই ছিল। কফি শপে মুখোমুখি বসে আছে পারমিতা এবং নূর। অনেক কষ্টে পারমিতা নিজের সাথে দেখা করতে রাজি করায় নূরকে। রিদওয়ানের অবস্থাটা কেমন খুব ভালো করেই জানে পারমিতা। ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিলে সত্যিই কষ্ট লাগে, আর এই ভুল বোঝাবুঝির উৎস কেবল সে। তাই জেনে বুঝে একটা বিয়েতে ফাটল ধরাতে রাজি নয় সে। একটি বিয়ে ভাঙা মসজিদ ভাঙার মতোই ধরা হয়। নূর শক্ত মুখে বসে আছে এবং বারবার মোবাইলের ঘড়ি দেখছে। তার অস্বস্তি লাগছে পারমিতার সাথে বসতে। শেষমেশ আর ধৈর্য না ধরে বিরক্ত নিয়ে বলল, যা বলার দ্রুত বলো। পারমিতার কথা শুনে পারমিতা ভনিতা ছেড়ে বলল, আমার আর রিদওয়ান ভাইয়ের সম্পর্কটা শুধু কলিগ কিংবা বন্ধুর স্বামী হিসেবে নয়। আমি রিদওয়ান ভাইকে তোর বিয়ের অনেক আগে থেকেই চিনি, ইভেন তোর আমার বন্ধুত্বেরও বহু আগ থেকে। আমাদের সম্পর্কটা তেমন নয় যেমনটা তুই মনে করছিস। নূরের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে আসে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। পারমিতা কফির মগের দিকে চেয়ে বলে, রাফিনকে মনে আছে তোর? হ্যাঁ, রিদওয়ানের ফ্রেন্ড। এখন মিশনে আছে। আমার সাথে ওর পরিচয় হয়েছে 2 মাস আগে। দেশে এসছিল। রিদওয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আমার হাজবেন্ড। আমার আর রিদওয়ান ভাইয়ার পরিচয় রাফিনের মাধ্যমেই। ইভেন আমাদের বিয়ের সাক্ষীও রিদওয়ান ভাই। রাফিনের খুব ভালো 3জন বন্ধু, আশিক ভাই, মুকিত ভাই আর রিদওয়ান ভাই। তখন আমি মাত্র 18 পেরিয়েছি। রাফিন হারিয়ে যায়নি। পাগল মানুষ তো, কখন কি করে তার ঠিক নেই। একদিন হুট করে আমাকে এসে বলেছিল ও আমাকে বিয়ে করবে। প্রপার বিয়ে। ওর নাকি ইচ্ছে পালিয়ে বিয়ে করার। 18 বছরের কিশোরীর আবেগও তখন সর্বোচ্চ পর্যায়ে। আমিও রাজি হয়ে গেলাম। বাবাকে বললে হাত পা ভেঙে ফেলতো, তাই আমরা লুকিয়ে কাজী অফিসে বিয়ে করি। কিন্তু সমস্যা একটাই ছিল, ও আর্মিতে ছিল। ওদের একটা বয়স না হলে বিয়ের পারমিশন পায় না। ওর আর আমার বিয়েটা শুধু রিদওয়ান ভাই, আশিক ভাই আর মুকিত ভাইই জানতো। রিদওয়ান ভাই আমার ভাই হিসেবে সাক্ষী দিয়েছিলেন। রাফিন প্রমোশন পায়, ক্যাপ্টেন হয়। তখন আমি বলেছিলাম এবার যেন ও বিয়ের কথাটা বলে, কিন্তু তার সময় পায় না। তার আগেই ও মিশনে চলে যায়। 6 মাস 1 বছর পর আসতো। আজ আমাদের বিয়ের প্রায় 7 বছর হয়ে গিয়েছে, অথচ এই ব্যাপারটা গোপন। লাস্ট 2 মাস আগে রাফিন এসেছিল। আমাদের মাঝে খুব বড় ঝামেলা হয়, ঝগড়া হয়। আর কত লুকিয়ে রাখবো বলো তো? বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তখন রাফিন আমাকে কথা দেয় এবার আসলেই সে আমার এবং তার বাসার কথা বলবে। বিয়ের কথাটা বলতে পারবে না, কারণ এতে তার চাকরি সাসপেন্ড হতে পারে। কেউ জানলে খুব বাজে একটা পরিস্থিতিতে পড়বে। তাই আমি কখনো কাউকে জানাইনি আমি বিবাহিত। ওই রিদওয়ান ভাইকে বলে যাই যেন আমার দিকে খেয়াল রাখে। আমার চাকরিটা ওর কথায় রিদওয়ান ভাই ম্যানেজ করে দেয়। পারমিতা থামলো। তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। সে একটু পানি খেলো, তারপর বলল, সবটা আবার ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু ও মিশনে যাওয়ার পর থেকেই আমি ওর খোঁজ পাচ্ছি না। না ফোন, না ইন্টারনেট, না সোশ্যাল নেটওয়ার্ক। আমি কোনোভাবেই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। এর মাঝেই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার বাচ্চা অবৈধ নয়। আমি কি করব, কাকে বলবো, কোথায় যাব, কিচ্ছু বুঝছি না। মুকিত ভাই, আশিক ভাই ও দেশে নেই। রিদওয়ান ভাইকে জানানো বাদে আমার
কাছে কোনো উপায় ছিল না। সেই রাতে আমি পাগল হয়ে গেছিলাম, আমার যেন জ্ঞান শূন্য হয়ে গেছিল। তাই তো রাত 3টার সময় রিদওয়ান ভাইকে ফোন করেছি যেন কোনোভাবে রাফিনের সাথে যোগাযোগ করেন। রাফিনের সাথে কোনোভাবেই যোগাযোগ হচ্ছিল না। আমি আর এই স্ট্রেস নিতে পারছিলাম না, কোথায় যাব কি করব। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চাটাকে অ্যাভয়েড করব, কিন্তু রিদওয়ান ভাই সেটা হতে দিলেন না, কারণ বাচ্চাটা নাকি আমার একার নয়। আমি যখন তাকে জিজ্ঞেস করেছি, আমাকে যখন জিজ্ঞেস করা হবে বাচ্চার বাবাকে, আমি কি বলবো, উনি তখন বলেছিলেন সে আর তুই নাকি আমার বাচ্চাকে দত্তক নেবেন। বিশ্বাস কর নূর, আমার কোনো ইচ্ছে নেই তোদের সম্পর্কে তৃতীয় পার্সন হবার। আমি হয়তো তোকে বলতে পারতাম, রিদওয়ান ভাইও তোকে বলতে পারতো, কিন্তু শুধুমাত্র রাফিনের জন্য রিদওয়ান ভাই কখনো কাউকে বলেও নি সে আমাকে চিনে। কারণ কিভাবে চিনে সেটার ব্যাখ্যা সে দিতে পারবে না। সে রাফিনকে কথা দিয়েছে, ইভেন আমাদের বিয়েটার কথাও এই 3জন কাউকে বলেনি, নিজেদের পরিবারের কাউকে না। কারণ এটা একবার কেউ জানতে পারলে রাফিনের চাকরি নিয়ে টানাটানি হবে। তুই যখন রিদওয়ান ভাইয়াকে বারবার আমাদের সম্পর্কের কথা বলছিলি, তখন আমি বলেছি সে যেন তোকে সব বলে দেয়। সে আমাকে একটা কথাই বলেছে, রাফিনের সাথে একবার যোগাযোগ হলেই সে তোকে সব বলে দিবে। রিদওয়ান ভাইয়ের কোনো দোষ নেই। আমি আর পারছিলাম না চোখের সামনে তোর আর ভাইয়ের সম্পর্কটা ভাঙতে দেখতে পারছিলাম না। তাই আমি তোকে সব খুলে বললাম, রিদওয়ান ভাইয়া সত্যি তোকে ছাড়া কষ্ট পাচ্ছে। নারী মানেই যেমন অর্থলোভী নয়, অনুরূপ পুরুষ মানেই প্রতারক নয়। পারমিতার কণ্ঠ কাঁপছে, শব্দগুলো আটকে আসছে গলায়, দলা পাকিয়ে কান্না পাচ্ছে, চোখ ছলছল করছে। কান্না খুব ছোঁয়াছুঁয়ি রোগ, তাই তো নূরেরও চোখে জল। পারমিতার জন্য তার কষ্ট লাগবে, এটা খুব স্বাভাবিক। মেয়েটির তো কোনো দোষ নেই, সে শুধু ভরসা করেছে, ভালোবেসেছে। ভালোবাসা ব্যাধিটাই সাংঘাতিক। একবার এই ব্যাধিতে আক্রান্ত হলে জীবনের দিক বদলে যায়। মানুষ পাগলামি করে, তার প্রমাণ পারমিতা। নূর নিপুণভাবে তার চোখ মুছে নিল, জড়তা ঝেড়ে বলল, বুঝলাম তোদের কোনো দোষ নেই, পরিস্থিতি তোদের একটা কঠিন খেলার সামনে এনে দিয়েছে। কিন্তু আমাকেও বাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করবি না পারমিতা। আমার আবদার এটা, আমিও বাড়ি ফিরছি না। কিন্তু কোনো কিন্তু না পারমিতা, আমি একটা মেয়ে, হয়তো তোর জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। নিজের স্বামীর কথা ভেবে আমি হয়তো লুকিয়ে যেতাম, কিন্তু রিদওয়ান আর আমি স্বামী স্ত্রী। হ্যাঁ, হয়তো ওর বন্ধু, ওর বহু পুরনো বন্ধু, ওদের বন্ধুত্ব 18 বছরের, মানছি, কিন্তু সম্পর্কগুলো না খুব নমনীয়। প্রতিটা সম্পর্কের একটা আলাদা জায়গা আছে। আমি কি করতাম বলতো? মানছি আমি সন্দেহপ্রবণ, কিন্তু আমি তো তাই বিশ্বাস করব যা দেখব। আমি খুব বাজে বিহেভ করেছি তোর সাথে, মানছি, কিন্তু কেন করেছি? কারণ আমার ভয় হচ্ছিল, রিদওয়ানকে হারানোর ভয়। আমি ওকে জিজ্ঞেসও করেছি, কিন্তু ও সময়ের কথা বলেছে, কিন্তু আমি তো আমার মস্তিষ্ককে শান্ত করতে পারছিলাম না, পুড়ছিলাম ভেতর থেকে। আজ যদি তোর ভাই আমার সামনে এসে এই কথাগুলো বলতো, তাহলে হয়তো আমার অভিমানটা ভেঙে যেত। ওকে বুঝতে হবে কোন সম্পর্কটা কেমন। এতকাল ব্যাচেলার ছিল, তাই সেভাবে এখনও জীবন কাটাবে, এটা তো সম্ভব না। সম্পর্কের মূল্য ওকে বুঝতে হবে। বিশ্বাস ভালো, কিন্তু আমি অন্ধবিশ্বাস করতে পারবো না। আমি তো মানুষ, আমারও সন্দেহ হয় ও আমাকে ঠকায়নি, কিন্তু কথা তো লুকিয়েছে, তাই ওকে শাস্তি পেতে হবে। তাই ও বাড়ি আমি যাচ্ছি না। হারানোর ভয়টা কি সেটা ওরও একটু বোঝা উচিত। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে স্বচ্ছ, এখানে কোনো লুকাচুরির জায়গা নেই। পারমিতা চুপ করে থাকলো, তার হাতে যা ছিল সে করেছে। এখন রিদওয়ানের পালা, তার মান ভাঙানো। নূর উঠে দাঁড়ালো, পারমিতাকে উপরে উঠিয়ে দিল সে। আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে, ভিজে যাবে পিচের রাস্তা, ধুলোগুলো ধুয়ে যাবে। এমন যদি উপায় থাকতো, মনের আক্ষেপ, রাগ, অভিমান, কষ্ট, বিষাদগুলো ধুয়ে যেত, কতই না ভালো হতো। ইট পাথরের শহরের মতো মনের শহরেও শীতল পরশ বয়ে যেত। পারমিতা বাসায় পৌঁছায় সন্ধ্যায়। উবারের মধ্যে শরীর গুলিয়ে এসেছিল তার। মা হওয়াটা কতটা কষ্টের হাড়ে হাড়ে টের পাচ্ছে পারমিতা। বাচ্চাটার অবস্থা ভালো নয়, চিন্তা উত্তেজনা তার বাচ্চার উপরও প্রভাব ফেলেছে। ডাক্তার বলেছেন হাসি খুশি থাকতে, কিন্তু হাসি খুশি কি সত্যি থাকা যায় এই সময়? যে পরিস্থিতিতে সে রয়েছে, তাতে কি সত্যি খুশি থাকাটা সম্ভব? উত্তর জানা নেই পারমিতার। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয়,
কিন্তু ওই যে আত্মহত্যা মহাপাপ, তাই আটকে যায় বারবার। নূর তো রিদওয়ানকে প্রশ্ন করতে পারছে, সে তো সেটাও করার উপায় পাচ্ছে না। আচ্ছা, ভালোবাসা বা বিশ্বাস করাটা কি অপরাধ? ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ঢোকে পারমিতা। ঢুকতেই পা আটকে যায় তার। বসার ঘরে তিনটে মানুষ বসে আছে, একজন 29 বছরের পুরুষ এবং 50 এক দম্পতি। পারমিতা সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে, তার নড়ার শক্তিটুকু নেই। পারমিতাকে দেখেই পুরুষটি এগিয়ে এলো তার দিকে। সেই সুদর্শন পুরুষ যার প্রেমে একটি 18 বছরের কিশোরী ভেসেছিল আবেগে, বিয়ে নামক সত্যিটা গোপন করে রেখেছিল এই 7টি বছর। মিহি কণ্ঠে পুরুষটি বলল, পারমিতা। এই নামটি বিগত 1.5 মাস যাবৎ শুনেনি পারমিতা। একরাশ অভিমান ভর করল কালো নয়নে। বাক্যবিহীন চলে গেল নিজ রুমে। রাফিনও পেছন পেছন ছুটল। কোনো মতে ঠেলে ঢুকে পারমিতার ঘরে। পারমিতা বারান্দায় গিয়ে দাঁড়ায়, তার দম আটকে আসছে। 2 মাস পর রাফিন ফিরেছে। এই কদিন কতটা মানসিক যন্ত্রণাতে ছিল পারমিতা, সেটা শুধু সেই জানে। রাফিন কাতর কণ্ঠে বলল, পারমিতা, আমার কথাটা শুনো। শুনতে ইচ্ছা হচ্ছে না। ঠান্ডা কণ্ঠে কথাটা বলে পারমিতা। রাফিন তবুও এগিয়ে যায়। নিজের বউয়ের মান যে ভাঙাতে হবে। পাশে গিয়ে দাঁড়ায় সে। জোর করে তার দিকে ফেরায় পারমিতাকে। আবেগপ্রবণ কণ্ঠে বলে, প্লিজ পারমিতা, জানি তোমার অভিমান হয়েছে, কিন্তু আমি সত্যি অপরাগ ছিলাম। গত পরশু আমার সাথে রিদওয়ান যোগাযোগ করে, আমি তখনই টিকিট কাটি। এই 1.5 মাস আমার কাছে ফোনটাও ছিল না। আমি সত্যিই জানতাম না। পারো লক্ষ্মীটি, আমার দিকে একটু তাকাও। পারমিতার চোখ আজ বাঁধ মানছে না। হু করে উঠে সে। জড়ানো স্বরে বলে, কোথায় ছিলে তুমি? জানো কতটা অসহায় হয়ে গিয়েছিলাম। কেউ ছিল না আমার পাশে, শুধু রিদওয়ান ভাই। আমাকে সাহায্য করতে যেয়ে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, শুধু তোমার কথা রাখতে। আর এদিকে তুমি নিরুদ্দেশ। সরি পারমিতা, আমি নিজেই যাব ভাবির কাছে ক্ষমা চাইতে। আমার জন্য তোমরা এত কষ্ট পেয়েছো, সরি। পারমিতা কাঁদছে। ভিজে যাচ্ছে রাফিনের সাদা শার্ট, কিন্তু সে আঁকড়ে রয়েছে তার বউকে, তার জীবনের সেই নারীকে যাকে 7 বছর বাদে আরও একবার বিয়ে করবে সে। এখন আর লুকাচুরি নেই, না নিজেদের মাঝে, না সমাজের সামনে। পরদিন পরন্ত বিকেলে রিকশার জন্য দাঁড়িয়ে আছে নূর। কিন্তু রিকশার যে অকাল পড়েছে ঢাকা শহরে, এর মাঝেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো পিচের রাস্তায়। এক পশলা বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল নূর। এখন হুটহাট এক পশলা বৃষ্টি হয়, তাও প্রবল ধারায়। নূর বের হবার সময় ছাতা নিতে ভুলে গিয়েছিল। হাতের ব্যাগটা দিয়ে মাথা ঢাকতে যাবে, খেয়াল করলো বৃষ্টি থেমে গেছে। অবাক নয়নে তাকাতেই দেখলো কেউ একটা লাল ছাতিও তার মাথায় ধরে আছে। লাল ছাতি দেখেই বুকটা ধক করে উঠল। রিদওয়ানের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল, সেদিন এমনই এক ছাতি হাতে সে অপেক্ষা করেছিল নূরের। নূর পাশে তাকাতেই দেখলো রিদওয়ান ছাতি হাতে দাঁড়িয়ে আছে। সেদিনের দৃশ্যটা যেন জীবন্ত মনে হলো। রিদওয়ান বিগত 2 দিন বহুবার ফোন দিয়েছে, কিন্তু নূর ধরেনি। অভিমানে তাকে ব্লক করে দিয়েছিল। 2 সপ্তাহে যে লোক মাত্র 5 বার ফোন দেয়, তার হুট করে আধিক্যতা ভালো লাগেনি নূরের। লোক তাও থেমে থাকেনি, তার মাঝে বহুবার ফোন দিয়েছে। যেন একটিবার নূর তার সাথে কথা বলে, কিন্তু নূর কথা বলেনি। ভেবেছিল হয়তো তার অভিমান ভাঙাতে রিদওয়ান নিজে আসবে। এবং আজ সত্যি রিদওয়ান এসেছে। মনে মনে তো ঠিক করে রেখেছে, রিদওয়ান এলেও সে ফিরে যাবে না। কিছুদিন তাকেও কষ্ট দিবে। কষ্ট পেতে কেমন লাগে সেটা তো জানা উচিত। হারানোর ভয়টা কেমন তা তো জানা উচিত। নিজের বোকামির জন্য সে নূর এবং তার উভয়কে কতটা কষ্ট দিয়েছে। রিদওয়ানকে দেখে মুখ ফিরিয়ে নিল সে। বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলো। হাত টেনে ধরে রিদওয়ান, আকুল কণ্ঠে বলে, আমার এক্সপ্লেনেশনটা তো শুনো, তারপর যদি তোমার মনে হয় আমার দোষ, তাহলে চলে যেও। কেন, সময় চলে এসেছে নাকি? ঘুরেই শান্ত কণ্ঠে কথাটা বলেন নূর। রিদওয়ান এগিয়ে বলে, বিশ্বাস করো, আমি কখনো তোমাকে ঠকাইনি। লুকিয়েছে তো, সেটা কি ঠকানো নয়? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, কিন্তু তবুও আমার মনের কথাটা শুনো। শুনে কি হবে বলো তো রিদওয়ান? আমাকে পারমিতা সব বলেছে। তুমি রাফিনকে কথা দিয়েছ, তাই আমাকে বলনি।
আচ্ছা, আমি কি এতটা ইন্সপেক্টিভ? আমাকে বন্ধু ভেবেই তো তুমি বলতে। রিদওয়ান স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বচ্ছ হতে হয়, এত লুকাচুরি মানেই সন্দেহের বীজ বোনা। আজ একই জিনিসটা আমি করলে তুমি কি করতে? সন্দেহ করতে না? হ্যাঁ, আমি মানছি আমার তোমার কথা শোনার পর তোমার উপর বিশ্বাস রাখা উচিত ছিল, কিন্তু বিশ্বাস তো মুখের কথা নয়। আমাদের সম্পর্কটা যেভাবে থেমেছিল তাতে কি আমার মনে সন্দেহ হওয়াটা স্বাভাবিক নয় বলো? নূর, সেই মুহূর্তে তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো ওয়ে আমার কাছে ছিল না। আমি ভেবেছিলাম রাফিনের সাথে যোগাযোগ হলেই আমি তোমাকে সব জানিয়ে দেব। এখন রাফিন দেশে এসেছে, আমি চাইলেই তোমার সাথে তার কথা বলিয়ে দিতে পারবো। আমার আর পারমিতার মাঝে যে সম্পর্ক নেই সেটার প্রমাণ বা সাক্ষী যাই বলো না কেন। তাই রাফিন, আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে তোমাকে সত্যিটা বলবো। তুমি আদেও বুঝবে কিনা, তুমি বিশ্বাস করবে কিনা। সেখানে রাফিনকে আমার অবিবাহিত বন্ধু হিসেবে আমি 2 মাস আগেই পরিচয় করিয়ে দিয়েছি। সেখানে এই সত্যিটা আমি তোমাকে কিভাবে বোঝাবো সেটাই বুঝতে পারছিলাম না। একেই আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় ছিল, সেখানে আমরা একসাথে তো ছিলাম না, কিন্তু একে অপরের ছিলাম না। অবশ্য এখানে দোষটা আমার, আমি সময় নিতে চাচ্ছিলাম। শারীরিক সম্পর্ক স্থাপনের আগে আমি নিজেদের মাঝে একটা বন্ধুত্ব বিশ্বাস তৈরি করতে চাচ্ছিলাম। কিন্তু দেখো, আমার বোকামির জন্য সব কেমন এলোমেলো হয়ে গেল। রিদওয়ানের কথা যৌক্তিক, সন্দেহ জিনিসটা এতটাই জটিল যে তা মানুষের বিশ্বাসকে কাঁচের মতো পাতলা করে দেয়। তাই তো সেদিন মাথা গরম করে রাস্তায় যা তা বলে দিয়েছিল সে পারমিতাকে। রিদওয়ান নূরের হাতটা শক্ত করে ধরে বলে, আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। শুধু একবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি তোমার থেকে কিছু লুকাবো না, কোনো লুকোচুরি রাখবো না আমাদের ভেতর। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি বলো আমি কান ধরে উঠবোস করতেও রাজি। প্লিজ বাড়ি চলো, তুমি বাদে বাড়িটা খাঁ খাঁ করে, খুব কষ্ট হয় অজান্তেই যে ভালোবেসে ফেলেছি তোমায়। রিদওয়ানের কথায় হৃদস্পন্দন বেড়ে যায় নূরের। এতদিনের অপেক্ষার প্রহর যেন আজ শেষ হলো। এতদিনের ক্লান্ত কানজোড়া যেন মধুর কথাটা শুনতে পেল। হাজারো অনুভূত মনের কোণায় রংধনু আঁকে, বরফ শীতল অভিমান গলতে থাকে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মিহি স্বরে বলে, বেশ, ক্ষমা করলাম, কিন্তু এটাই প্রথম, এটাই শেষ। এরপর কিন্তু আর ক্ষমা হবে না। নূরের কথাটা শুনেই জড়িয়ে ধরল তাকে রিদওয়ান। এতদিন বাদে তৃষ্ণার্ত বুকটা যেন তৃপ্তি পেল। খরা বুকে এক পশলা বৃষ্টি নামলো শান্তিরূপে। নূরের অভিমানের বরফ কুণ্ড যেন গলে গেল রিদওয়ানের উষ্ণ পরশে। মাঝে মাঝে আমরা সত্যিই বুঝি না সামনের মানুষটাকে। আশেপাশে বিরূপ পরিবেশ আমাদের নিভৃত হৃদয়েই নানা সন্দেহের বীজ বোনে। সন্দেহটা প্রবল হয় যখন সামনের মানুষটি কথা লুকিয়ে যায়, যেমনটা হয়েছিল রিদওয়ান এবং নূরের ক্ষেত্রে। রিদওয়ানের লুকাচুরি এবং নূরের সন্দেহ তাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল। যে কোনো সম্পর্কই খুব নমনীয় হয়। লুকাচুরি যে নমনীয় সম্পর্কে ফাটল তৈরি করে, সন্দেহ সেই ফাটলকে দৃঢ় করে। এই প্রতিকূলতার হার মানবার একটাই উপায়, তা হলো স্বচ্ছতা। সম্পর্ক যত স্বচ্ছ হয় সেই সম্পর্ক তত মজবুত হয়, কারণ স্বচ্ছতাই সম্পর্কের লাল ছাতি।